আমরা গতকাল 3 তারিখে গত 22 তারিখে যে হাউস হওয়ার কথা ছিল সেটা ক্যান্সেল করার জন্য যে প্রচেষ্টা চলেছিল কলকাতা কর্পোরেশন থেকে, আসলে আমাদের অর্ডারটা যা দিই কর্পোরেশনের সেক্রেটারি মারফতই আমরা বিভিন্ন কাউন্সিলরকে চিঠি পাঠাই এবং পোস্টপন্ড হলেও চেয়ারম্যানের পাওয়ার থাকে পোস্টপন্ড করার, কিন্তু আমাদের অজান্তেই পোস্টপন্ড লেটার যখন পাঠানো হয়েছিল জনপ্রতিনিধিদের কাছে আমরা সে ব্যাপারে পুরো অন্ধকারই ছিলাম। এই পরিপ্রেক্ষিতে গত 29 তারিখ আমরা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলাম ডিভিশন বেঞ্চে এবং কেসটা রেজিস্টার হয়েছিল সেই দিন। হিয়ারিং ছিল গত ডিভিশন বেঞ্চের, ভ্যাকেশন চলছে এখন, গতকাল 3 তারিখ। সেখানে কোর্ট মোটামুটি বলেছেন যে চেয়ারম্যানেরই পাওয়ার হাউস ডাকার, এবং আমাদের সেখানে জিজ্ঞেস করা হয়েছিল যে লয়ার আমাদের যারা ছিলেন উপস্থিত যে আমি কবে হাউস ডাকতে পারি। আমরা কোর্টকে জানিয়েছি যে 19 তারিখ আগামী 19শে জুন 2টোর সময় আমরা হাউস ডাকব, এবং সেই মতোই আমরা সেক্রেটারিকে চিঠি পাঠাচ্ছি এবং কোর্টের যে অর্ডার পৌঁছে দেওয়ার কথা সেটাও যথাসময়ে যথাযোগ্যভাবেই সেটা যার যার কাছে পৌঁছানোর কথা আছে তাদের কাছে পৌঁছে দেওয়া হবে বা হয়েছে। সুতরাং এই পরিপ্রেক্ষিতেই আমরা আগামী 19 তারিখ সবাই আমরা হাজির থাকব। আমাদের হাউস চলাকালীন হাউসে আমরা যাতে করতে পারি তার জন্য আমরা ডিসিশন নিচ্ছিলাম। এর বাইরে আর কিছু বলার নেই। আজকে ইতিমধ্যে মেয়র ফিরহাদ হাকিম ইচ্ছে প্রকাশ করেছেন পদত্যাগ করার। যে গতকাল হাউসের ব্যাপারে হাইকোর্ট থেকে অনুমতি দেওয়া হয়েছে চেয়ারপারসন যে এটা চালনা করতে পারবেন, উনি বললেন এটা সাবজুডিস ম্যাটার, কিন্তু গতকাল তো এটা রিলিজ দিয়ে দেওয়া হয়েছে এবং বলে দেওয়া হয়েছে, তারপর বলছেন সাবজুডিস ম্যাটার, তাহলে কি এবারও স্বীকৃত থাকবে? সেটা আগামী 19 তারিখে বলা যাবে, আজকে বলার কিছু স্কোপ নেই। ফিরহাদ হাকিম ইচ্ছে প্রকাশ করেছেন নিজে পদত্যাগ করবেন মেয়র পদ থেকে। আমি তো মেয়র নই, সুতরাং আমি কি করে বলবো? হাউস ডাকা হবে 19 তারিখ, সেক্ষেত্রে মেয়র পদত্যাগ করে দেন তাহলে 19 তারিখ কর্পোরেশন আইন যদি সকলের জানা থাকে, যে আইনে মোটামুটি বলা আছে আমরা কর্পোরেশন আইনের 1980 রুলসের বাইরে যাব না এবং সেই মতোই আমরা চলবো। হ্যাঁ, মেয়র যদি পদত্যাগ করে দেন তাহলে কি বোর্ড থাকে? এত বিস্তারিত করার কোনো ব্যাপার নেই, যেটা আইনে আছে, আবার বলছি যেটা আইনে আছে সেই আইন মারফতই সব হবে। এখন তিনি যদি আমাকে এখনো অবধি পাঠাননি, তিনি যদি পাঠান তখন নিশ্চয়ই আপনারা সকলেই সেটা জানতে পারবেন। গত অধিবেশনে যে রেজুলেশন হবে সেটাও বলেছে হলফনামা আকারে, এটা কি দেওয়া হবে? মানে আইন মাফিক যেটা হবে, আইনের বাইরে আমরা কেউ নই, আমার আইনের ঊর্ধ্বেও আমরা কেউ নই, সেই রকমই আমরা সাবমিট করে দেব, কোনো অসুবিধা নেই, আমাদের যে লিগ্যাল সেল আছে তারা করে দেবে। অন্যদিকে ফের বর্ধমান দক্ষিণে তৃণমূলের প্রাক্তন বিধায়ক খোকন দাসকে উদ্দেশ্য করে দেওয়া হলো চোর চোর স্লোগান। কাকা কি বলবেন? কিছু বলবেন? কমল কৃষ্ণ দে আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। কমল কৃষ্ণ, মঙ্গলবার আগ্নেয়াস্ত্র দেখিয়ে খুনের হুমকি দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল খোকন দাসকে, তাকে ঘিরে ফের চোর চোর স্লোগান উঠল, কি পরিস্থিতির সৃষ্টি হয়েছিল? একদমই তোমাকে বলি যে খোকন দাসকে বর্ধমান আদালতে মঙ্গলবার তোলা হয়েছিল এবং বর্ধমান আদালত 6 দিনের পুলিশি হেফাজত দেয়, এবং তারপরে গতকাল যেটা আমরা দেখেছিলাম তার বাড়িতে তাকে নিয়ে পুলিশ তল্লাশি অভিযান করে এবং সেই বাড়ি থেকে বেরোনোর সময় তাকে চোর চোর স্লোগান দেওয়া হয় এবং খুনি খোকন
এই স্লোগানও দেওয়া হয় এবং তারই পুনরাবৃত্তি আজকে হলো যে আজকে যে বিধায়ক সহায়তা কেন্দ্র আছে কাঞ্চননগর রথতলাতে, সেই বিধায়ক সহায়তা কেন্দ্র থেকে তল্লাশি চালানোর পর পুলিশ যখন তাকে নিয়ে বেরিয়ে আসছে তখনও কিন্তু খোকন দাসকে উদ্দেশ্য করে চোর চোর স্লোগান দেওয়া হয়। এবং তোমাকে এটাও বলে রাখি যে বর্ধমান দক্ষিণের এই প্রাক্তন বিধায়ক যে এলাকাতে চোর চোর স্লোগান বলা হচ্ছে সেই এলাকাতেই তার বাড়ি এবং সেই এলাকাতে তিনি একসময় কাউন্সিলর ছিলেন এবং পরবর্তী ক্ষেত্রে 21 থেকে 26 পর্যন্ত তিনি বর্ধমান দক্ষিণের বিধায়ক ছিলেন। এবং স্বভাবতই যেটা কালকে আমরা দেখেছিলাম যে স্থানীয় মানুষজন তারা বাড়ির সামনে খোকন দাসের বাড়ির সামনে যখন এসে উপস্থিত হয়েছেন এবং তল্লাশি অভিযান যখন চলছে, যখন খোকন দাসকে নিয়ে বেরিয়ে আসছে তখন কিন্তু চোর চোর স্লোগান দেওয়া হচ্ছে, খুনি খোকন স্লোগান দেওয়া হচ্ছে। এবং তাদের যেটা বক্তব্য যে খোকন দাসের বিরুদ্ধে তারা যে অভিযোগ করেছিলেন, কেউ বলছেন তার ভাইকে মারার জন্য অভিযোগ করেছিলেন, কেউ বলছেন যে তাদেরকে বাড়িঘর ভাঙচুর করার জন্য তাদের অভিযোগ আছে। আবার পাশাপাশি আজকেও যখন বেলপুকুরে যে বিধায়ক সহায়তা কেন্দ্র, সেই বিধায়ক সহায়তা কেন্দ্র থেকে যখন তাকে নিয়ে তল্লাশি চালিয়ে পুলিশ যখন তাকে নিয়ে বেরোচ্ছে তখনও কিন্তু খোকন দাসের বিরুদ্ধে চোর চোর স্লোগান। এবং সেখানে যেটা আজকে অভিযোগ করছেন তার এবং তার অনুগামীরা, তাদের বিরুদ্ধে অভিযোগ যে তাদেরকে 21-এর নির্বাচনের পরবর্তী সময় তাদের উপর অত্যাচার চালানো হয়েছে, কেউ বলছে তার টোটো নিয়ে নেওয়া হয়েছে, এরকম ধরনের বিভিন্ন ধরনের অভিযোগ। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতেই কিন্তু এই সমস্ত মানুষজন তারা খোকন দাসকে উদ্দেশ্য করে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন। এবং যদিও আজকে পুলিশ, বর্ধমান থানার পুলিশ যখন তাকে নিয়ে গেছিল, পুলিশ ছিল, র্যাব ছিল এবং কেন্দ্র বাহিনীর জওয়ানরা পর্যন্ত ছিল। এবং তারপরই তাকে নিয়ে আসার পর তাকে আজকে বর্ধমান থানাতে নিয়ে গেছে। এবং গতকাল যেটুকু আমরা পুলিশ সূত্রে জানতে পেরেছি যে বাড়িতে যখন খোকন দাসের তল্লাশি অভিযান চালানো হয়েছিল, সেই খোকন দাসের বাড়ি থেকে বেশ কিছু ব্যাংক অ্যাকাউন্ট, যেগুলো খোকন দাস এবং তার স্ত্রী এবং তার ছেলে এদের যে ব্যাংক অ্যাকাউন্ট, সেই ব্যাংক অ্যাকাউন্টের সমস্ত ডিটেলস নিয়ে আসা হয়েছে এবং বেশ কিছু নথি সেখান থেকে নিয়ে আসা হয়েছে। এবং পুলিশ সেগুলো যাচাই করে দেখছে যে সেই সমস্ত জিনিসগুলোতে ঠিক কি কি লেনদেন হয়েছিল বা কি কি জিনিস ব্যাংক অ্যাকাউন্ট কি কি জিনিস কেনা হয়েছিল বা লেনদেন কি কি হয়েছিল। এবং স্বভাবতই আজকেও তাকে যখন বেলপুকুরে ওই কাঞ্চননগর এলাকার যে বিধায়ক সহায়তা কেন্দ্র আছে, সেই বিধায়ক সহায়তা কেন্দ্র তাকে নিয়ে যখন তল্লাশি অভিযান চালানো হয়, সেই সহায়তা কেন্দ্র থেকে যদিও পুলিশ যেটা জানিয়েছে, এখন জানতে পেরেছি আমরা পুলিশ সূত্রে যে কিছু উদ্ধার হয়নি, কিন্তু কার্যত যে বিধায়ক সহায়তা কেন্দ্র, সেই বিধায়ক সহায়তা দেখে কিন্তু পুলিশের চোখ রীতিমতো ভাবে ছানা বড়া হয়ে গেছে। 4 তলা বিল্ডিং বিধায়ক সহায়তা কেন্দ্র, যার নিচের অংশে কিন্তু গ্যারেজ করা আছে এবং তারপরে ফার্স্ট ফ্লোর যেটা, সেই ফার্স্ট ফ্লোরেই কিন্তু বিধায়ক সহায়তা কেন্দ্র ছিল। এবং তার ওপরে যে 3 তলা এবং 4 তলা, সেই 3 তলা 4 তলাতে কিন্তু রীতিমতো ফ্ল্যাট সিস্টেম ঘর করা আছে। এবং সেই ফ্ল্যাট সিস্টেমের একদিকে যে ঘর, যে কোথাও 3 কোটির ঘর, তাকে সেখানে বিছানা আছে, বাথরুম আছে এবং পুরোপুরি যেটা মানে বিশাল পরিমাণে যে কাঠের যে আসবাবপত্র, সেই সমস্ত কিন্তু সেই ফ্ল্যাটগুলোতে আছে। সুকন্যা, ধন্যবাদ কমল কৃষ্ণ। শহর থেকে জেলা দিকে দিকে তৃণমূল নেতাদের বাড়ি থেকে উদ্ধার হচ্ছে ভুরি ভুরি সরকারি ত্রাণ সামগ্রী। এ নিয়ে কি বলছেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ, দেখুন। সাধারণ মানুষই বাড়ি দরজা ভেঙে বার করছে, আমাদেরকে যেতে হয়নি বা পুলিশকে যেতে হয়নি। মানুষ জানতো যে তাদের জন্য সামগ্রী এসছে, আইলার সময় থেকে এই ধরনের ঘটনা জানা গেছে, তো সেজন্য সেটা ব্যবহার হচ্ছে। আমরা যেখানে কমপ্লেন পাচ্ছি, কমপ্লেন হলে পুলিশও রিকভারি করবে, বাকি তো পুলিশকেই সুযোগ দিচ্ছে না, মানুষই তার কাজ করে নিচ্ছে, কারণ তাদের অধিকার লুণ্ঠিত হয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।